clause. ক্লজ আমরা ফ্রেজ পড়েছিলাম গত ক্লাসে, তাই না? আজকে আমরা দেখবো হলো ক্লজ। আরে বলো তো, ক্লজ কাকে বলে? হ্যাঁ, গুড। একটা বাক্যাংশ, না? ক্লজ মানে কি? বাক্যাংশ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। মানে এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্বস অন ইটস ওন। বইতে আছে, দেখো। তাহলে এখানে এ গ্রুপ অফ ওয়ার্ডস আমরা যদি বলি, দেখো, এ গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস having a subject and finite verb, having a subject and finite verb on its own gives a sense but not complete one. এখানে gives a sense, give a sense but not complete one. দেখো, একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, যেটি একটি সেন্স দেয় কিন্তু কমপ্লিট সেন্স দেয় না, তাকে বলা হয় ক্লজ। এখন যদি তুমি এরকম বলো যে হোয়েন হি কেম হিয়ার ইট ওয়াজ মিডনাইট, আমি একটা সেন্টেন্স যদি বলি যে হোয়েন হি কেম হিয়ার ইট ওয়াজ মিডনাইট, আমি এই অংশটুকু যদি বলি, দেখো এটা একটা ক্লজ, তাই না? হোয়েন হি কেম হিয়ার, যখন তিনি এখানে এলেন, ইট ওয়াজ মিডনাইট, এটাও একটা ক্লজ। এখানে দুইটা ক্লজ আছে, এটা একটা ক্লজ এবং এটাও একটা ক্লজ। দুইটা ক্লজ এখানে রয়েছে হোয়েন হি কেম হিয়ার ইট ওয়াজ মিডনাইট। তো ক্লজ গুলোকে মূলত আমরা কাইন্ডস যদি বলি, ক্লজ হলো তিন প্রকার, তাই না? কি কি? প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, আর হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ হলো তিন রকমের, আমরা যাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, গৌরাঙ্গ সরকার বলেন। গৌরাঙ্গ সরকার কিছু বলবেন? না, ওকে। এখন যাইতে হলো আমরা কাইন্ডস অফ ক্লজেস। ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং ডিপেন্ড সাবঅর্ডিনেট ক্লজ। তিন রকমের ক্লজ হয়েছে, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, অর্ডিনেট ক্লজ, একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তার ক্লজ তিন রকমের, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, আর হলো সাবঅর্ডিনেট ক্লজ। আজকে তোমরা প্র্যাকটিস সেট নিয়ে যাবে একটা যাওয়ার সময়। আজকে প্র্যাকটিস সেট দিয়ে দিব, এটা আগামী ক্লাসের জন্য হোম টাস্ক থাকবে। হ্যাঁ, আমরা একটা করেছিলাম প্র্যাকটিস সেট, না দুইটা করেছিলাম? একটা, আজকে 2 নাম্বারটা দিব। অনলাইনে যারা আছেন গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, বাসনীয় পরীক্ষা দিন, আগামী রবিবারের জন্য ওটা সলভ করে নিয়ে আসবা। কত পাচ্ছ, কত স্কোর হয়েছে, হ্যাঁ, কত 60% কত কাছাকাছি, ওটা দেখবো। তাহলে দেখো, কাইন্ডস ক্লজকে তিন রকমের, তিন ভাগে ভাগ করা যায়। প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, আর হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। এখন দেখো, আমরা কিন্তু বলছিলাম ডেফিনেশনে, ক্লজ হলো একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে, একটা সেন্স দেয় কিন্তু পরিপূর্ণ সেন্স দেয় না। এই ডেফিনেশনটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে পুরোপুরি আসলে উপযুক্ত হয় না, কারণ প্রিন্সিপাল ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারে। তার মানে এটা হলো যে ক্লজ অন্য, এটা ডেফিনেশন যদি বলি, যে ক্লজ, দেখো, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া, অন্য ক্লজ এর সাহায্য ছাড়াই
নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। সারাই নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। দেখো, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। যদি আমি এরকম বলি, ধরো যে হি ইজ, ধরো ওয়েল, সে ভালো আছে, এটা কিন্তু একটা সেন্টেন্স না, সিম্পল সেন্টেন্স। এর আবার যদি আরেকটা সেন্টেন্সের অংশ যদি হয় তখন এটা হবে প্রিন্সিপাল ক্লজ। এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজটা নর্মালি একটা ক্লজের অংশ বিশেষ যখন হবে তখন সেটা প্রিন্সিপাল ক্লজ হবে। আর এছাড়া অন্য জায়গায় কিন্তু এটা একটা পরিপূর্ণ বাক্য, আলাদা বাক্য। হি ইজ ওয়েল, উই আর স্টুডেন্টস, কি বলা যায়, উই আর স্টুডেন্টস। দেখো, উই আর, এটা এখানে, এখানে যেটা হলো, এটা একটা সেন্টেন্স ডেফিনেটলি। এবং এটা যদি তুমি বলো হ্যাঁ সেন্টেন্স, তো সেন্টেন্সটা প্রিন্সিপাল ক্লজ, যেটা বললাম যে প্রিন্সিপাল ক্লজ নিজে একটা সেন্টেন্স। এই অর্থে এটা যদি আমি চিন্তা করি যে আহ ধরো এরকম যখন এটা দুটা বাক্যের অংশ করবা তখন সেটা ক্লজ। আর এমনি যদি বলো সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের যে অংশটুকু ওর প্রত্যেকটাই প্রিন্সিপাল ক্লজ। সিম্পল সেন্টেন্সটা আসলে নিজেই প্রিন্সিপাল ক্লজ। এই অর্থে এটা আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো, মানে এটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স প্লাস প্রিন্সিপাল ক্লজ অ্যাজ ওয়েল। এই জন্য প্রিন্সিপাল ক্লজ থেকে সাধারণত কোশ্চেন পরীক্ষায় আসে না। প্রিন্সিপাল ক্লজ নিয়ে সাধারণত কোশ্চেন আসে না, খুব সহজ একটা বিষয়। আর কোঅর্ডিনেট ক্লজ এরপরে যেটা আছে, ধরো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ আমরা যদি বলি, কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। এটা হলো যে যে ক্লজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন, প্রিন্সিপাল ক্লজগুলো যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশনে যুক্ত হয়, প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়, কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। প্রিন্সিপাল ক্লজগুলো যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, যে এন্ড, বাট, অর, যেগুলো পড়ছিলাম, তাই না? যেমন দেখো, আই ওয়েন্ট টু হিজ হাউস বাট হি ওয়াজ নট অ্যাভাইলেবল। আই ওয়েন্ট টু হিজ হাউস বাট হি ওয়াজ নট অ্যাভাইলেবল। আমি তার বাসায় গিয়েছিলাম কিন্তু তিনি ধরো বাসায় ছিলেন না। যে বলি বাট, আমি যে বলি বাট হি ওয়াজ নট অ্যাভাইলেবল। এই যে এখানে পুরোটা বার থেকে শুরু করে শেষ পর্যন্ত, আই ওয়েন্ট টু হিজ হাউস বাট হি ওয়াজ নট অ্যাভাইলেবল, বাট হি ওয়াজ নট অ্যাভাইলেবল পুরাটাই হলো আমার কোঅর্ডিনেট ক্লজ। পুরাটাই বাট সহ, বাট ছাড়া কিন্তু না। আর এখানে এটুকু কি, আই ওয়ান্ট, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে দুইটা ক্লজ আছে, একটা হলো আই ওয়েন্ট টু হিজ হাউস, এটা প্রিন্সিপাল ক্লজ, বাট হি ওয়াজ নট অ্যাভাইলেবল এটা হলো কোঅর্ডিনেট ক্লজ। এটা হলো কোঅর্ডিনেট ক্লজ। আবার দেখো, এরকম যদি বলি যে উই হ্যাভ, বা আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট সাম নেসেসারি গুডস। আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট সাম নেসেসারি গুডস, necessary goods. I went to market and bought some necessary goods. And bought some necessary goods, এটা হলো কোঅর্ডিনেট, মানে কোঅর্ডিনেট ক্লজ। আর I went to market এটা প্রিন্সিপাল ক্লজ। And bought some necessary goods, and পর্যন্ত, and bought some necessary goods এই পর্যন্ত হলো কোঅর্ডিনেট ক্লজ।
আর আই ওয়েন্ট টু মার্কেট, এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। এবার আসো ডিপেন্ডেন্ট ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত হয়। যে ক্লজ, দেখো এখানে হলো যে ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে, অন্য ক্লজ এর উপর নির্ভরশীল। যে ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত হয়। এগুলো সাবঅর্ডিনেটিং, যেমন সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, সেগুলা এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত হয়। এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা গঠিত হয়। এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত হয়। যে ক্লজ অন্য ক্লজের উপর নির্ভর করে অর্থ প্রকাশের জন্য তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো। এগুলো সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো। এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো 3 রকমের। এখান থেকে পরীক্ষায় সবচেয়ে কোশ্চেন বেশি আসে। এবার আসো সাবঅর্ডিনেট ক্লজ গুলোকে 3 ভাগে ভাগ করা যায়। এটা হলো কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজ। Kinds of subordinate clause. Kinds of subordinate clause. সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ। সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। একটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। 3 রকমের এটা। একটা হলো নাউন ক্লজ, নাউন ক্লজ, নাউন ক্লজ। তারপর দেখো অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো বাতাস লাগে না? ফ্যান লাগবে এটা? হ্যাঁ, এই তোমার বাতাস লাগে? লাগে? Okay. তাহলে দেখো এখানে কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজ 3 ভাগে ভাগ করা যায়। একটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এখান থেকে পরীক্ষায় মানে মোটামুটি 90% কোশ্চেন তোমাদের আসবে। এখান থেকে সব আসবে কোশ্চেন, যে কোনটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন কারণ প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ তো ইজি তো হ্যাঁ, দেখেই বোঝা যায় যে এটা কোন ক্লজ, এই জন্য কোনো কোশ্চেন আসে না। এগুলো খুব কাছাকাছি, এই জন্য এগুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে। নাউন ক্লজ কাকে বলে? যে একগুচ্ছ শব্দ যেটা নাউনের মতো অর্থ প্রদান করে। দেখো আমরা যে বলি নাউন ক্লজের ডেফিনেশন, একগুচ্ছ শব্দ যা নাউনের মতো অর্থ প্রকাশ করে। একগুচ্ছ শব্দ যা নাউনের মতো অর্থ প্রকাশ করে। একগুচ্ছ শব্দ যা নাউন এর মতো নাউনের মতো অর্থ প্রকাশ করে। আসলে নাউনের মতো অর্থ কি, এই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে যে নাউনের মতো অর্থ আসলে কি। নাউন বাক্যে কিভাবে বসে? বাক্যের সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, তাই না? এখানেও কি হবে যে নাউন ক্লজ বাক্যের সাবজেক্ট হতে পারবে, অবজেক্ট হতে পারবে, নাউন ইন অ্যাপোজিশন হিসাবে বসতে পারবে। অর্থাৎ নাউন ক্লজ বাক্যে ভার্বের সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট, কমা, ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট এবং নাউন ইন অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। অনেকটা এরকম, হ্যাঁ, নাউন ইন অ্যাপোজিশন
নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। নাউন ক্লজ বাক্যে ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট এবং নাউন ইন অ্যাপোজিশন হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। বাক্যের সাবজেক্ট, হ্যাঁ, না, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা সেটা তো অ্যাডজেক্টিভের কাজ। হ্যাঁ, এটা এই তিনটা জিনিস এখানে মনে রাখতে হবে। মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে মূলত। হ্যাঁ, দেখো এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট নাউন ইন অ্যাপোজিশন। আচ্ছা, এখন দেখো ভার্বের সাবজেক্ট অবজেক্ট এখানে কমপ্লিমেন্ট হতে, ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে। ভার্বের যেমন অবজেক্ট আর কমপ্লিমেন্টের কাছাকাছি, এখানে ভার্বের সাবজেক্ট হতে পারে, ভার্বের অবজেক্ট এবং ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে। আর নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা আসলে দেখো যে এখানে কি করে বুঝবো যে আমরা এটা নাউন ক্লজ। প্রথম হলো যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি, অবজেক্ট। আন্ডারলাইনকৃত অংশে যেটা দেওয়া থাকবে সেটা যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা আমার নাউন ক্লজ হবে। এর বাইরেও একটা নিয়ম আছে, আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে, ইট যে অর্থটা পাওয়া যায়, যদি একটা মিনিংফুল অর্থ হয় সেটাও নাউন ক্লজ হয়। নর্মালি এটা হলো দেখো, কারণ সাবজেক্ট যেটা সেটার নিচে আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে অর্থ পাওয়া যাবে। নাউন এখানে দেখো ভার্বের সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, এই নাউন ইন অ্যাপোজিশনটা ভালো করে দেখতে হবে। এটার নিচে কিন্তু ইট বসালে অর্থ পাওয়া যাবে না। কিন্তু এই ভার্বের সাবজেক্ট ভার্বের অবজেক্ট এই দুইটার নিচে ইট বসালে অর্থ পাওয়া যাবে। তাহলে নাউন ক্লজ আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে অর্থ পাওয়া যায়, তাহলে সেটি নাউন ক্লজ হবে চোখ বন্ধ করে। শুধুমাত্র ব্যতিক্রম হলো নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে ইট বসালে অর্থ পাওয়া যাবে না, আর এইটা অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কন্ট্রাডিক্ট করবে। আমরা যাচ্ছি, তাহলে একটু লেখো যে আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে যদি একটি মিনিংফুল অর্থ পাওয়া যায় তাহলে সেটি সাধারণত নাউন ক্লজ হয়। আন্ডারলাইনকৃত অংশের নিচে, আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে যদি কোনো মিনিংফুল অর্থ পাওয়া যায়, যদি কোনো মিনিংফুল মিনিংফুল অর্থ পাওয়া যায়, তবে তবে তা নাউন, তবে তা সাধারণত নাউন ক্লজ হয়। আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে যদি একটা মিনিংফুল অর্থ পাওয়া যায় তবে তা সাধারণত নাউন ক্লজ হয়। আন্ডারলাইনকৃত অংশের নিচে যদি আমরা ইট বসাই, ইট বসালে যদি একটা মিনিংফুল অর্থ পাওয়া যায় তবে সেটি সাধারণত আমাদের নাউন ক্লজ হবে। আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে যদি একটা মিনিংফুল অর্থ পাওয়া যায় তবে সেটি চোখ বন্ধ করে আমরা বলতে পারি নাউন ক্লজ। যেমন দেখো, আই নো হু হ্যাজ ডান দিস। একটা সেন্টেন্স যদি এরকম থাকে, আই নো আমি জানি, হু হ্যাজ ডান দিস। দেখো, খেয়াল করো, আমি জানি, ভার্বকে প্রশ্ন করে তো কি জানি, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, কি জানি, যে হু হ্যাজ ডান দিস, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এটা কি, অবজেক্ট। অবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে, তাহলে সেটা কোন ক্লজ হবে, নাউন ক্লজ। অথবা আমি এরকম যদি লিখি আই নো ইট, দেখো তো আই নো ইট, আমি এটা জানি, একটা অর্থ হয় না, হ্যাঁ, তাহলে এটা কোন ক্লজ হবে, নাউন ক্লজ। তাহলে এটা হলো আমাদের নাউন ক্লজ। তাহলে আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে যদি মিনিংফুল অর্থ পাওয়া যায় তাহলে সেটি হবে আমাদের নাউন ক্লজ। আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে যদি কোনো মিনিংফুল অর্থ পাওয়া যায় তাহলে সেটি হবে নাউন ক্লজ। এখন যদি এরকম বলি, দেখো, আই এক্সপেক্ট দ্যাট হি উইল সাকসিড ইন লাইফ। আই এক্সপেক্ট দ্যাট হি উইল সাকসিড ইন লাইফ, আমি এরকম যদি বলি আই এক্সপেক্ট দ্যাট, এই নাম্বার, আই এক্সপেক্ট দ্যাট
he will succeed in life. I expect that he will succeed in life. I expect that he will succeed in life. দেখো যদি বলি I expect it, অর্থ হয় না, হয় না? আমি এটা প্রত্যাশা করি, অর্থ হয় না? তাহলে আন্ডারলাইনকৃত অংশ নিচে ইট বসালে অর্থ পাওয়া যাচ্ছে। তাহলে এটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ। অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। অবজেক্ট হিসেবে এটা নাউন ক্লজ। ডু ইউ নো হোয়াই হি হ্যাজ ডান দিস? বলি দেখো, ডু ইউ নো হোয়াই হি হ্যাজ ডান দিস, আমি এরকম যদি বলি, দেখো ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো হোয়াই হি হ্যাজ ডান দিস, হোয়াই হি হ্যাজ ডান দিস। ডু ইউ নো, তুমি কি জানো হোয়াই হি হ্যাজ ডান দিস? ডু ইউ নো, দেখো ডু ইউ নো ইট লেখা যায়, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ। আবার অবজেক্ট। আবার দেখো, দ্যাট ইউ হ্যাভ কাম হ্যাজ প্লেসড আস। দ্যাট ইউ হ্যাভ কাম, দ্যাট ইউ হ্যাভ কাম হ্যাজ প্লেসড আস। দ্যাট ইউ হ্যাভ, তুমি যে এসেছো এটা আমাদেরকে মুগ্ধ করেছে। দেখো ইট বলতে পারি না, ইট হ্যাজ প্লেসড আস, এটা আমাদেরকে মুগ্ধ করেছে। এটা বাকি সাবজেক্ট না? সাবজেক্ট হলে কোন ক্লজ হবে? নাউন ক্লজ। চোখ বন্ধ করে, ইট হ্যাজ প্লেসড আস, ইট সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। দেখো তো এইটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? আছে? এইটুকু বুঝতে কোনো অসুবিধা আছে যে নাউন ক্লজ একদম ইজি, সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বলবে। আরো সহজ করে আন্ডারলাইন কি অংশ নিচে আমি ইট বসাবো। ইট বসালে যদি মিনিংফুল অর্থ পাওয়া যায়, চোখ বন্ধ করে সেকেন্ড বার না চিন্তা করে সেটা কোন ক্লজ হবে? দ্যাট ইউ হ্যাভ কাম, তুমি এসেছো, যে তুমি যে এসেছো এটা আমাদেরকে মুগ্ধ করেছে। তাহলে সাবজেক্ট না পুরোটাই? মানে আমি ইট বসালাম, ইট হ্যাজ প্লিজড আস, ইহা আমাদেরকে মুগ্ধ করেছে, অর্থ হয় না? তাহলে হয়ে গেছে। আর এটা বাকি সাবজেক্ট, হ্যাজ এই পর্যন্ত সাবজেক্ট না? হ্যাজের আগে বসিয়ে পুরোটাই সাবজেক্ট। সাবজেক্ট হলে কি নাউন, তাই না? নাউনের মধ্যে একের অধিক শব্দ থাকলে নাউন মানে, একের অধিক শব্দ এবং একটা ভার্ব থাকলে নাউন ক্লজ। এখন এই জায়গায়, আচ্ছা দেখো এখানে লাগে না যেন, নুরুজ্জামান, ওকে, হ্যাঁ। এখন দেখো এখানে আরেকটা বিষয় খেয়াল করবা, আমরা কিন্তু তোমাদের, আমি বারবার বলছি যে নাউন ইন অ্যাপোজিশন হিসাবে যখন নাউন ক্লজ, এটা এইটাই সবচেয়ে ভুল করে, এটা মোটামুটি 98% স্টুডেন্টের ভুল হয়। কারণ এটা অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কন্ট্রাডিক্ট করে। অ্যাডজেক্টিভ ক্লজের যে বৈশিষ্ট্য, নাউন ক্লজের ঠিক একই বৈশিষ্ট্য, এই জন্য এটা ধরাটা কঠিন। আমি একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, এই কৌশলে তোমরা শিখবা। এখন দেখো নাউন ইন অ্যাপোজিশন যেটা, নাউন ইন অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ, নাউন ইন অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ, নাউন ইন অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ। এক্ষেত্রে আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে অর্থ পাওয়া যাবে না। এক্ষেত্রে আন্ডারলাইনকৃত অংশের নিচে, অংশের নিচে ইট বসালে অর্থ পাওয়া যাবে না, অর্থ পাওয়া যায় না। এবং এটি অ্যাডজেক্টিভ ক্লজের সঙ্গে আহ, এবং এটি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজের সাথে, অ্যাডজেক্টিভ ক্লজ এর সাথে কনফিউশন তৈরি করে। তাহলে এটা আমাকে ভালো করে, এবং এখান থেকে যেখানে আসে তখন অনেকেই আমরা এটা বুঝতে পারি না। এক্ষেত্রে আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে অর্থ পাওয়া যাবে না, যায় না, এবং অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কনফিউশন তৈরি করে। অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কনফিউশন তৈরি করে। আন্ডারলাইনকৃত অংশের নিচে ইট বসালে অর্থ পাওয়া যায় না, এটি এবং অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কনফিউশন তৈরি করে। অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কনফিউশন তৈরি করে। এটি দ্যাট দ্বারা শুরু হয়, এটি দ্যাট দ্বারা শুরু হয়, এটি দ্যাট দ্বারা শুরু হয়, দ্যাট দ্বারা
শুরু হয়। এখানে একটু ভালো করে বোঝো, তোমাদের ইনফিনিটিভ পড়ানোর সময় একটা কথা বলছিলাম, মনে আছে? কি বলছিলাম বলো তো? মানে ফ্রেজ পড়ানোর সময় যখন দেখবো যে ইনফিনিটিভ আছে, তখন বলছিলাম না দ্বিতীয়বার ভাবতে হবে, মনে আছে? দ্বিতীয়বার ভাবতে হবে। আচ্ছা, এটা মমিন বলেন তো, যে ইনফিনিটিভের সময় যে বলছিলাম যে দ্বিতীয়বার ভাবতে হবে, সেই ভাবনাটা কি ভাবতে বলছিলাম? ইনফিনিটিভ থাকলে দ্বিতীয়বার কেন ভাবতে হবে ফ্রেজের সময়? হ্যাঁ, মমিন বলেন যে ইনফিনিটিভ যখন থাকে তখন ফ্রেজ আইডেন্টিফিকেশন সময় আমাদের সেকেন্ড টাইম ভাবতে হয় কেন? আরিফ, মনে আছে? কারণ ইনফিনিটিভটা নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। আমরা দেখছি না, ইনফিনিটিভটা নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। ইনফিনিটিভ আসে, ইনফিনিটিভ কখন নাউন ফ্রেজ? সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, তো কখন ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়াইছিলাম? ইনফিনিটিভ নাউন ফ্রেজ পড়াইছিলাম ইনফিনিটিভ যখন বাক্যে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসবে। সাবজেক্ট অথবা অবজেক্ট, এই যে কি, তখন নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ, নাউন প্লাস ইনফিনিটিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর ইনফিনিটিভ কখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ? হোয়াই দ্বারা প্রশ্ন করলে যখন উত্তর পাওয়া যায়, কেন, হি কেম হিয়ার টু কালেক্ট সাম নোটস, হোয়াই দ্বারা প্রশ্ন করলে যখন উত্তর পাওয়া যায়, সেই ইনফিনিটিভটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো একইভাবে দ্যাট ক্লজ যখন থাকবে, এই দ্যাট ক্লজটা যখন থাকবে, তখন তোমার দ্বিতীয়বার ভাবতে হবে। দ্যাট ক্লজটা নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, বা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। তিনটাই হতে পারে। দ্যাট ক্লজটি নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। তাহলে কখন নাউন ক্লজ? নাউন ইন অ্যাপোজিশন হিসেবে যখন দ্যাট ক্লজ বসে, তখন সেটি হবে নাউন ক্লজ। নাউন ইন অ্যাপোজিশন মানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। আবারও বলছি, অর্থাৎ এখানে দ্যাট ক্লজ দ্বারা শুরু হবে এবং নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, নাউনের গুণ কীর্তন গাইবে, নাউনের গুণ কীর্তন প্রকাশ করবে। এবং এক্ষেত্রে এক্ষেত্রে দ্যাট কে হুইচ দ্বারা রিপ্লেস করা যাবে না। দেখো ভালো করে বুঝবা, তাহলে এটি দ্যাট দ্বারা শুরু হয় এবং নাউন সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রদান করে, এবং নাউন সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রদান করে, অতিরিক্ত অর্থ প্রদান করে। এটি দ্যাট দ্বারা শুরু হয় এবং নাউন সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রদান করে। এটি দ্যাট দ্বারা শুরু হয় এবং নাউন সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রদান করে। এটি দ্যাট দ্বারা শুরু হয় এবং নাউন সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রদান করে। আরেকটা জিনিস, এক্ষেত্রে এই দ্যাট কে হুইচ দ্বারা রিপ্লেস করা যায় না। এক্ষেত্রে এই দ্যাট কে, এক্ষেত্রে এই দ্যাট এর পরিবর্তে হুইচ বসানো যায় না, দ্যাট এর পরিবর্তে হুইচ বসানো যাবে না। হুইচ বসানো হুইচ বসানো যায় না। দ্যাটের পরিবর্তে হুইচ বসানো যায় না। দ্যাট, হুইচটা কি রিলেটিভ প্রনাউন না? দ্যাটও তো রিলেটিভ প্রনাউন হয়, হয় না? আমরা বলছিলাম, দ্যাট শিখেছিলাম যে দ্যাট হলো একমাত্র রিলেটিভ প্রনাউন যেটা ব্যক্তি, বস্তু, প্রাণী সবার ক্ষেত্রে বসে। তাহলে হুইচের, হ্যাঁ, হু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করা যায়, হুইচের পরিবর্তেও দ্যাট ব্যবহার করা যায়, শিখছিলাম না, মনে আছে? কিন্তু যখন তুমি দ্যাটের পরিবর্তে হুইচ ব্যবহার করতে পারবা, সেটা রিলেটিভ প্রনাউন, সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ হবে, সেটা পরে যাচ্ছি। তাহলে দ্যাট যখন নাউন ইন অ্যাপোজিশন হিসেবে বসবে, তখন এটা হুইচ দ্বারা রিপ্লেস করা যাবে না। প্রথম কথা যেটা, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, রিলেটিভ প্রনাউনের মতো ব্যবহৃত হবে না। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে। সেটা কি? যেমন দেখো, এক্সাম্পল লেখো, দ্য আইডিয়া দ্যাট দ্য সান মুভস রাউন্ড দ্য আর্থ। খেয়াল করো, the idea that the sun moves around the earth has been proved erroneous. The idea, the idea that the sun moves round the earth has been proved erroneous. The idea that the sun moves around the earth
has been proved erroneous. দেখো, the idea that the sun moves around the earth has been proved erroneous. The idea that the sun moves around the earth has been proved erroneous. দেখো, খেয়াল করো এখানে the idea that the sun moves around the earth, the idea it আন্ডারলাইনকৃত অংশে ইট বসলে অর্থ পাওয়া যাচ্ছে? আমি লিখি, দেখো, the idea it মিলবে না? এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট, তাহলে ইট বসলে অর্থ পাওয়া যাচ্ছে না। এই জন্যই কনফিউশনটা হবে। ইট বসালে অর্থ পাওয়া গেলে নাউন ক্লজ হয়, কিন্তু এখানে ইট বসালে অর্থ পাওয়া যাচ্ছে না, তারপরে নাউন ক্লজ কেন? দেখো তো, এই দ্যাট দ্য সান মোস্ট রাউন্ড আর্থ, এটা দ্বারা এই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে না? যে কি, সূর্য যে পৃথিবীর চারদিকে ঘোরে এই ধারণাটা, তাহলে এই দ্যাট দ্য সান মোস্ট রাউন্ড দ্য আর্থ এই আইডিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। আর নাউন ইন অ্যাপোজিশন হলো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। নাউন ইন অ্যাপোজিশন হলো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তার মানে এটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। আরেকভাবে ক্রস চেকিং করবা, দেখো তো, এই দ্যাটের পরিবর্তে হুইচ বসালে হবে? দ্য আইডিয়া হুইচ, হুইচ তো বসে বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে, তাই না? দ্য টাইগার হুইচ ইজ ফাউন্ড, দ্য হাউস দ্যাট ওয়াজ মেড বা হুইচ ওয়াজ মেড, তাহলে ওই যে হুইচ যেটি, মানে আমরা জানি বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে হুইচ বসে, সেই অর্থে এখানে কি হুইচ বলা যাবে? টাইগার হুইচ। আমি যে বলি দ্য বুক হুইচ ইউ বট ইয়েস্টারডে, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আইডিয়া যেটি সূর্য মিলবে, এটা হলো অর্থাৎ ধারণা সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে এই ধারণাটা নাউন ইন অ্যাপোজিশন। তখন অর্থাৎ বলছি এই দ্যাটের পরিবর্তে হুইচ ব্যবহার করা যাবে না, হুইচ দ্বারা রিপ্লেস করা যাবে না। কিন্তু হুইচ দ্বারা যদি রিপ্লেস করা যায় তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন হবে আসতেছি, তাহলে এটা মনে রাখবো ভালো করে। দ্যাট ক্লজ থাকলে আরেকটা দেখে, 2 নাম্বার, দ্য নিউজ দ্যাট দ্য গার্ল হ্যাজ, হ্যাঁ, কারণ ভ্রান্ত প্রমাণিত, ভ্রান্ত, ভ্রান্ত, ভুল। দ্য নিউজ দ্যাট দ্য গার্ল হ্যাজ eloped is not true. The news, দেখো, that the girl has eloped is not true, অর্থাৎ মেয়েটি যে পালিয়ে গেছে সেই খবরটা সত্য না। এই দ্যাট দ্য গার্ল হ্যাজ eloped, মেয়েটি পালিয়ে গেছে, নিউজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে না? খবরটা কি? মেয়েটি পালিয়ে গেছে। হুইজ বসালে অর্থ হবে, দেখো, দ্য নিউজ হুইজ দ্য গার্ল মিলবে? তাহলে এখানে কিন্তু এটা আমার নাউন ক্লজ। কেন? নাউন সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রদান করেছে, নাউন সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রদান করেছে। কিন্তু যদি এটা এরকম হয়, দেখো, আমি যদি এরকম লিখি, দ্য টাইগার দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য সুন্দরবনস ইজ ফেরোশাস, কিন্তু আমি যদি বলি, দেখো, দ্য টাইগার দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য সুন্দরবনস, ফাউন্ড ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনস ইজ ফেরোশাস। দেখো, the tiger that is found in the Sundarbans is ferocious, and দেখো, the tiger that is found in the Sundarbans, এই that এর পরিবর্তে দেখো তো আমরা হুইচ বসাতে পারবো না? the tiger which is found বসানো যাবে? হ্যাঁ, যে বাঘটি পাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে এই আন্ডারলাইন অঙ্কিত অংশটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এই ক্ষেত্রে আন্ডারলাইনকৃত অংশটুকু হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? মমিন, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে যখন আমি দ্যাটটা নাউন ক্লজ হবে, এটা কিন্তু বারবার আসে, দ্যাট যখন নাউন ক্লজ হয় ওইটা তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কন্ট্রাডিক্ট করে। কেন অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কন্ট্রাডিক্ট করে সেটা এখন যাই, চলো দেখি, সেটা আমরা দেখবো। অ্যাডজেক্টিভ ক্লজ হলো, দেখো, যে এটা একগুচ্ছ শব্দ যেটা অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রদান করে। আর অ্যাডজেক্টিভ ক্লজ গঠিত হয় রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা। তাহলে এখন আসে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখো যে অ্যাডজেক্টিভ ক্লজটা কেন এটার সাথে আমাদের কন্ট্রাডিক্ট করে, সেই পার্টটা যদি আমরা দেখি। অ্যাডজেক্টিভ ক্লজ, দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে তো অবশ্যই একটা সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকবে এবং অ্যাডজেক্টিভের মতো অর্থ দিবে, ওটা তো আমাদের দরকার নাই। অবশ্যই অ্যাডজেক্টিভের মতো অর্থ দিবে
একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে এবং অ্যাডজেক্টিভের মতো অর্থ দেবে, এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই কারোরই। এখন এখানে যে বিষয়টা সেটা হলো যে অ্যাডজেক্টিভ ক্লজ গঠিত হয় রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ গঠিত হয় অ্যাডজেক্টিভ ক্লজ গঠিত হয় রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা। রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ গঠিত হয় রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা। তোমাদের রিলেটিভ প্রনাউন পড়াইছিলাম কয়টা বলো তো? 6টা। কি কি? হু, হুম, হুইচ, হুস, দ্যাট, তারপর হোয়াট। হোয়াট বলছো? হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট, হোয়াট। 6টা না? 6টার মধ্যে মনে আছে তোমাদের? আচ্ছা, আসি যাই। আর রিলেটিভ অ্যাডভার্ব কয়টা? 4টা। হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ। রিলেটিভ অ্যাডভার্ব করেছিলাম 6টা। হু, হুম, হুজ, হুইজ, দ্যাট, হোয়াট। এই 6টা রিলেটিভ প্রনাউনের মধ্যে আমাদের মনে আছে বলেছিলাম যে একটা রিলেটিভ প্রনাউন একটা ডিফারেন্ট ছিল, সেটা কি? না, সেটা বলছিলাম যে হোয়াট, এই রিলেটিভ প্রনাউনটা একটা ডিফারেন্ট রিলেটিভ প্রনাউন। কেন? হ্যাঁ, এই হোয়াট এর পূর্বে কোনো নাউন বা প্রনাউন বসে না, বলছিলাম না? হোয়াট রিলেটিভ হলো, হোয়াটটা হলো একমাত্র রিলেটিভ প্রনাউন যার পূর্বে কোনো নাউন বা প্রনাউন বসে না। তাহলে এই হোয়াটটা অ্যাডজেক্টিভ ক্লজে আসতে পারবে না, কারণ এটা রিলেটিভ প্রনাউন দ্বারা গঠিত হবে এবং তার পূর্বে এবং অবশ্যই একটা নাউন বা প্রনাউন থাকতে হবে। তাহলে এটি গঠিত হয়, দেখো, রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা, এবং এদের পূর্বে অবশ্যই একটি নাউন বা প্রনাউন থাকতে হয়, এবং এদের পূর্বে এবং এদের পূর্বে একটি নাউন বা প্রনাউন অবশ্যই থাকতে হয়। প্রনাউন অবশ্যই থাকতে হয়। কাজেই হোয়াট রিলেটিভ প্রনাউনটা এক্ষেত্রে আসতে পারবে না। কাজেই হোয়াট রিলেটিভ প্রনাউনটা অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহৃত হতে পারবে না। কাজেই হোয়াট রিলেটিভ প্রনাউন ছাড়া, মানে হোয়াট রিলেটিভ প্রনাউনটি অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহৃত হতে পারবে না, কারণ অ্যাডজেক্টিভ ক্লজ এ ব্যবহৃত হতে পারবে না, ব্যবহৃত হতে পারবে না। তাহলে হোয়াট ছাড়া আর সবাই ব্যবহৃত হতে পারবে। হোয়াট ছাড়া আর সবাই ব্যবহৃত হতে পারবে। যেমন আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস ওয়ার্ক। ভালো করে দেখো, আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস ওয়ার্ক। আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস ওয়ার্ক। হু হ্যাজ ডান, ধরো, দিস। I know the man I know the man who has done this. I know the man who has done this. খেয়াল করো, I know the man it, দেখো এখানে খেয়াল করো, I know it বসলে মিলবে? I know the man, এখানে আহ হ্যাঁ, হ্যাঁ, who has done this, এটুকু, who has done this। দেখো, I know the man it মিলবে? মিলবে না। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখানে দেখো তো হু এর পূর্বে কি আছে, নাউন বা প্রনাউন আছে? তাহলে এই হুটা কি? রিলেটিভ প্রনাউন। এই হুটা হলো রিলেটিভ প্রনাউন, তার মানে এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখানে যদি দা ম্যানটা উঠাই দাও তাহলে হবে নাউন ক্লজ। দা ম্যানটা উঠাই দিলে নাউন ক্লজ। আমাদের ক্লাসটা আচ্ছা, ডিসকানেক্ট হলে আমরা 7-8 মিনিট পরে একটু লিঙ্ক দিব। ডিসকানেক্ট হলে 7-8 মিনিট পরে লিঙ্ক পাবেন। এই ফাঁকে একটু ছোট্ট একটা কাজ, একটা এক্সারসাইজ আছে, দেখেন ফ্রেজ এন্ড ক্লজের। কত নম্বর পৃষ্ঠা দেখেন তো? ফ্রেজ এন্ড ক্লজের, হ্যাঁ, 300, আচ্ছা, 349। তার আগে দেখেন একটা এক্সারসাইজ আছে ফ্রেজের শেষের দিকে। ফ্রেজের শেষের দিকে